ভিডিও রীতিমতো চমকে দেওয়ার মতন, অভিযুক্তদের সঙ্গে পুলিশের একেবারে গায়ে এলানো কথোপকথন, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে অবাক হতে হয়। অভিযুক্তরা নিজেরাই পুলিশকে মানে ডিকটেট করছে, সিসিটিভি ফুটেজ চেক করছে, এসব নিয়ে কথাবার্তা চলছে। শুনুন একবার। আমি ছিলাম স্যার, আমার ধর্ম কথা বলছি। আমাদের সিসি ক্যামেরা আছে, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালো বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি। যে রাত্রিবেলা ক্যামেরা, তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মোড়ের মাথা ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো। আমাদের মধ্যেছি তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমাদের সব তো ক্যামেরা হইতো, ঠিক আছে। তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমাদের ক্যামেরা চেক করে দেখো কে ছিল। বুঝতে পারছি বাকি ছেলে রাজা রাজা যে অটো চালা কত ছিল, কত পর্যন্ত কে কত বলছে ওই পারে গেছিল। ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনি। আমি এর মধ্যে ও স্যার ওই দুটো আরে আমরা গেলে হবে না, ওই স্যারের দিকে আমি ছিল নাম বলে আমি ছিল, তুই আমার নাম বলছিস রাজা। পিয়ালি, এইখান থেকেই তো যে মূল অভিযুক্ত, সে তো আবার পালিয়েও গেছিল, চলেও গেছিল, এরকমও তো খবর। যে ভিডিওটা তুমি এখন দেখছো, এটা সম্ভবত সকাল 8:15 কিছুটা পরে, এবং যিনি ভিডিও তুলেছেন তার ভিডিও থেকে প্রপার্টিসে গেলে টাইমিংটা পাওয়া যাবে। এই ভিডিওটা যখন হচ্ছে ততক্ষণ তার কয়েক মিনিট আগে পুকুর থেকে ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়, এবং তারপরেই স্থানীয়রা এই দুজনকে তুলে এনে ফাঁড়িতে দিয়েছিল। কোনোভাবে এই যে পুলিশের অফিসাররা বসে রয়েছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে সক্রিয়তা তৎপরতা দেখে বোঝার উপায় নেই যে 12 বছরের একজন নাবালিকা যে বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুর জন্য গিফট কিনতে, জন্মদিনে যাবে বলে তার মৃত্যু হয়েছে। পুলিশ ওখানে একেবারে খুব মানে একদম ক্যাজুয়ালি বসে রয়েছে, তাদের দুজন অভিযুক্ত একে অপরকে উপর দোষ দিচ্ছে এবং তারা সেটা শুনছেন। এক্ষেত্রে দাঁড়িয়েই প্রশ্ন উঠছে, যখন দেহটা উদ্ধার হলো, যখন দুজনকে এখানে নিয়ে আসা হলো, তখন ফাঁড়ি থেকে তাদের তরফ থেকে আরও তৎপর হওয়া উচিত ছিল, স্থানীয় থানাকে জানানো উচিত ছিল, এবং যাতে এই পরিস্থিতিটা হাতের বাইরে না চলে যায় তার জন্য যাতে ফোর্স এসে পৌঁছায়। তার কারণ যে ফাঁড়ি, সেই ফাঁড়ি থেকে বারুইপুর থানার দূরত্ব 10 কিলোমিটার, মেরে কেটে আধ ঘন্টা লাগার কথা, কিন্তু সেটা আমরা দেখলাম না। এবং এই ভিডিওর পরেই কিন্তু ওই ফাঁড়িতে অ্যাটাক হয়, যেখানে অ্যাটাক হওয়ার সুযোগ নিয়েই আনন্দ শর্মা পালিয়ে গিয়েছিল। তিনজন পুলিশ কর্মী তারা আহত হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর হয়। এই জায়গা থেকেই পুলিশের যারা রয়েছেন তাদের ভূমিকাটা নিয়ে প্রশ্ন উঠছে। একজন নাবালিকা আগের দিন থেকে নিখোঁজ, তার পরিবারের সদস্য। পিয়ালি আরেকবার তোমার কাছে গোটা বিষয়টা নিশ্চিত হতে চাইবো। অর্থাৎ থানার মধ্যে অভিযুক্তরা রয়েছে, ঠিক সেই সময় থানায় হামলা হলো, আর সেই হামলার সুযোগে পালিয়ে গেল অভিযুক্ত। একেবারে দেখো, এই ক্রোনোলজি ধরে কালকেও আমরা খবর করেছিলাম। সকাল ভোরবেলার দিকে সিসিটিভি তারা পেলেন, প্রথমে প্রভাস মণ্ডলকে ধরলেন। প্রভাস মণ্ডল ঘটনার কথা স্বীকার করলো। পুকুর থেকে সকাল 8টার মধ্যে, 7:30 পৌনে 8টার মধ্যে দেহ উদ্ধার হয়ে গেল। দেহ তারা রেখে তারা দুজনকে ততক্ষণে, প্রভাসকে জেরা করার পরে আনন্দ তারা নাম পায় স্থানীয়রা, দুজন ততক্ষণ পুলিশকর্মী তাদের সঙ্গে ছিল। প্রভাস মণ্ডল, আনন্দ শর্মা, তাদের দুজনকে এই ফাঁড়ি, যেটা বারুইপুর থানার ফাঁড়ি, অর্থাৎ সেখানে তারা নিয়ে গেল। তখন এই দুজন একে অপরের ওপর দোষ চাপাচ্ছে। তখন ওই ফাঁড়ির ভেতর 4 জন পুলিশকর্মী উপস্থিত রয়েছে। এরপরেই কিন্তু এই ফাঁড়িতে অ্যাটাক হয়, এবং সেই অ্যাটাক হওয়ার পর আনন্দ শর্মা সেই সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রভাস মণ্ডলকে কোনো রকমের রেস্কিউ করে এই যে শান্তনু মণ্ডল, যার নাম জড়িয়েছিল, সেই শান্তনু মণ্ডল তাকে টোটো করে নিয়ে এসে বারুইপুর থানার হাতে তুলে দেয়। কিন্তু পুলিশের এক্ষেত্রে যে সক্রিয়, যে ভূমিকা নেওয়া উচিত ছিল বা যেরকম কোঅর্ডিনেশন দরকার ছিল, সেটা কিন্তু অন্ততপক্ষে যে তথ্য বা ভিডিও সামনে আছে তার থেকে কিন্তু অন্তত স্পষ্ট হচ্ছে না। অনেক ধন্যবাদ পিয়ালি, অনেক ধন্যবাদ তোমাকে। তার মানে শোনো, পুলিশের ভূমিকা নিয়ে তো একটা প্রশ্ন উঠেছে, তবে এখানেও কিন্তু দেখুন কোথাও গিয়ে
একটা ওই কোঅর্ডিনেটেড বিষয় সামনে আসছে যে এই নির্দিষ্ট সময় অ্যাটাক হলো, অভিযুক্ত পালিয়ে গেল, অভিযুক্তর পালিয়ে যাওয়া নিয়ে একটা থিওরি বাজারে খাওয়ানো হলো যে এ ছাড়ানোর চেষ্টা করেছে, বিজেপির নাম নেওয়া হচ্ছে, আরএসএসের নাম নেওয়া হচ্ছে। ওটা বিষয়গুলো একটু অন্য রকম। পুলিশের ভূমিকা তো প্রশ্নের ঊর্ধ্বে অবশ্যই নয়। একটু আগে আমি যেটা বললাম যে ক্যালকুলেটিভ মব মোবিলাইজেশন, অর্থাৎ হচ্ছে এটা এমন নয় তো যে খুব ক্যালকুলেটিভ গেম অপারেটর হিসেবে পেছনে কাজ করেছে এবং পুরো ঘটনাটার বিন্যাস সাজিয়েই একটা বৃত্ত রচনা করা হয়েছে। অর্থাৎ তাই জন্যই আমি খুব সচেতনভাবেই ব্যবহার করেছি ক্যালকুলেটিভ মব মোবিলাইজেশন। পুরো ঘটনার পরম্পরা দেখলে বোঝা যাবে, এটা আরো প্রকাশ্য হবে। অর্থাৎ আশা করি তদন্ত আরো তাড়াতাড়ি এগোবে এবং আমরা আস্তে আস্তে ঘটনার গভীরে আরো প্রকাশ্যে দেখতে পারবো। একদমই। এবং এই জায়গা থেকেই কিন্তু যখন কোথাও গিয়ে এই ক্যালকুলেশনটা মিলে গেছিল, কারণ পুলিশের একটু হলেও গা ছাড়া মনোভাব ছিল, এই জায়গা থেকেই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বারুইপুরের পুলিশ সুপারের অফিসে বসে বৈঠক করছিলেন, সমস্ত জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করে একটা বার্তা স্পষ্ট করে দেন, এই ধরনের কোনো অভিযোগ, মহিলাদের ওপরে অত্যাচার বা মহিলারা যদি কোনো অভিযোগ করতে আসেন, কোনো রকম ঢিলেমি বরদাস্ত নয়। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টসের আয়তায় যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।